তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে ফার্স্ট কি বললাম, যে টেম্পারেচারের পরিবর্তনে যত রকম ভাবে রেজিস্ট্যান্সের পরিবর্তন আসে। তো টেম্পারেচারের পরিবর্তনে রেজিস্ট্যান্সের যে পরিবর্তন আসে তার ভিতরে 5টা ভাগ করিয়েছি। 6 নম্বর ভাগ বলেছিলাম পরের ভিডিওতে আনবো, তাহলে আজকে হচ্ছে গিয়ে 6 নম্বরটা পড়াবো, তার উপরে একটা অঙ্ক প্লাস থিওরি বেস, মানে ওটা বলতে পারো সূত্র বা কি করে অঙ্ক করতে হবে সেটার উপায় বা নিউমেরিক্যাল প্রবলেম যা বলবে বলবে। সেকেন্ড পর্ব হচ্ছে গিয়ে আমরা এমন একটা ব্যবস্থা তৈরি করব যে ব্যবস্থার মাধ্যমে টেম্পারেচারের পরিবর্তনে রেজিস্ট্যান্সের কোনো পরিবর্তন আসবে না। আর 3 নম্বর যেটা পড়বো বা লাস্টে যেটা পড়বো সেটা হচ্ছে কার্বন রেজিস্ট্যান্স, তার উপযোগিতা কি, ব্যবহার কি, কি করে আমরা ভ্যালু বার করব তার, ইত্যাদি ইত্যাদি। তো চলো টপিকে চললাম। ফার্স্ট হচ্ছে গিয়ে যে একটি পরিবাহী রোধের, যেটা আমি ফার্স্ট বললাম, যে এমন 5টা ভাগে আমরা কি দেখেছিলাম, যে রেজিস্ট্যান্সের যে পরিবর্তন অর্থাৎ ডিআর ডিআর ভ্যারিজাস আর নট 1 নম্বর, অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন করলে যে রোধের পরিবর্তন আসবে সেটা হচ্ছে কি ওর 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি উষ্ণতায় বা প্রাথমিক উষ্ণতার সাথে যে রেজিস্ট্যান্স তার সাথে সমানুপাতিক। আবার বলছি, তাপমাত্রা পরিবর্তন করলে যে রোধের পরিবর্তন পাবো সেটা হচ্ছে প্রাথমিক রোধের সাথে সমানুপাতিক। প্রাথমিক রোধ কাকে বলবো? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে রোধ বা ইনিশিয়ালি যে রোধ ছিল শুরুতে সেইটা। আর কি, আর একটা হচ্ছে ডিআর ভ্যারিজাস ডিটি, অর্থাৎ যতটা টেম্পারেচার আমি বাড়া কমা করলাম, টেম্পারেচার যতটা বাড়ালাম বা কমালাম, সেই টেম্পারেচারের পরিবর্তনের সাথে ডিআর হচ্ছে গিয়ে সমানুপাতিক। তাহলে এই দুটোকে যদি এক জায়গায় করা যায়, এই দুটো ব্যবস্থাকে যদি আমরা এক জায়গায় করি, তাহলে কি পাবো? তাহলে কি পাচ্ছি? ডিআর ভ্যারিজাস আর নট ডিটি সমানুপাতিক জন্য একটা কনস্ট্যান্ট আছে, ডিআর ইজ ইকুয়াল টু আলফা আর নট ডিটি। এটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন, যেটা কিনা আগের দিন পর্যন্ত আমাদের পড়া ছিল। এবং এখানে দেখতে পাচ্ছি আলফা হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ ম্যাক্স টু ম্যাক্স সব অঙ্কতে আমরা আলফা কনস্ট্যান্ট পাই, আলফার একটা ভ্যালু দেওয়া থাকে। আগের দিন আমরা অনেক কটা অঙ্ক করেছি অনেক কটা। আলফা ভ্যালু বার করা, কোনো ক্ষেত্রে টেম্পারেচারের পরিবর্তন হলে আলফা কি হবে, আলফার ভ্যালু দেওয়া আছে, রোধের কি পরিবর্তন হবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম, তাই তো? তাহলে আজ পড়বো হচ্ছে কি এমন একটা অঙ্ক যেখানে আলফা নিজেই পরিবর্তনশীল। তাহলে কি কোশ্চেন দেওয়া আছে, যে একটি পরিবাহী রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফা কি, আলফা কি রোধের উষ্ণতা গুণাঙ্ক উপর নির্ভর করে। তাহলে একটি পরিবাহী রোধের উষ্ণতা গুণাঙ্ক তাপমাত্রার উপরে নির্ভর করে, অর্থাৎ টেম্পারেচার বাড়লে বা কমলে পরে আলফা নিজেও চেঞ্জ হয়। তাহলে এটা কেমন ভাবে নির্ভর করে, বলা আছে আলফা ইজ ইকুয়াল টু এ টি স্কোয়ার। তাহলে আলফা কেমন, আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে এ এবং যে টেম্পারেচার সেই মুহূর্তে আছে তার স্কোয়ারের সাথে সমান। এ কি, এ একটি ধ্রুবক। 0 কেলভিন তাপমাত্রায় যদি রোধ হয় আর নট, তাহলে টি তাপমাত্রায় ওর যদি রোধ আর এফ হয়, তাহলে আর এফ এর ভ্যালু কত? একটু সরে যাও দিকে। তাহলে এখানে 1 নম্বর এই জিনিসটার নতুনত্ব কি, এই অঙ্কটা আমরা শিখছি কেন, করছি কেন, ওই সূত্র দিয়ে অঙ্ক হবে নাই বা কেন, তাই না? ফার্স্ট একটা কথা ভাবো, যদি টেম্পারেচার বলি আমি 1 কেলভিন, টেম্পারেচার বললাম আমি 1 কেলভিন, তাহলে আলফার ভ্যালু কত? এ ইনটু 1 এর স্কোয়ার, মানে এ। আলফার ভ্যালু আমি যদি টি এর ভ্যালু বলি 2, তাহলে তখন আলফা কিন্তু কি হয়ে গেল, এ ইন্টু 2 স্কোয়ার মানে 4, মানে হচ্ছে 4a। এইরকম টি যেমন যেমন চেঞ্জ করবো আলফা তেমন তেমন চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমার এই সূত্রের ভিতরে যদি আলফার কোন ভ্যালু বসাবো, কোনো তো ফিক্সড কিছু পাচ্ছি না, কারণ আমি টেম্পারেচারের পরিবর্তনের কথা বলেছি। টেম্পারেচার একটা রেঞ্জ থেকে একটা রেঞ্জ পর্যন্ত পরিবর্তিত হয়েছে। তাহলে পরিবর্তন যদি টেম্পারেচার হয়ে থাকে, তাহলে আলফার নানাবিধ ভ্যালু আছে, নানাবিধ ভ্যালুর মধ্যে কোনটা তাহলে বসাবো? এই অঙ্ক তো ওইভাবে হবে না।
যখন এরকম হয় তখন কি করি আমরা, ক্ষুদ্র পরিবর্তন বার করি, বার করার পর যত টেম্পারেচার থেকে শুরু করেছি এবং ফাইনালি যত ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত আমরা যাচ্ছি তার ভিতরে ইন্টিগ্রেশন করি। তো চলো শুরু করি। ফার্স্ট, 0 কেলভিন তাপমাত্রায় হচ্ছে R0, এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, 0 কেলভিনে হচ্ছে গিয়ে কত, R0, এবং টি কেলভিন টেম্পারেচারে রেজিস্ট্যান্স বলা আছে RF। তাহলে এটা বার করবো, এটা আমি করে দেবো, তোমাদেরকে করবার কোনো প্রশ্নই নাই। তো শুরু করি। হুম, ফার্স্ট আমরা ভ্যালু বার করতে চলেছি RF এর। রেঞ্জ কোথা থেকে কোথায়, টেম্পারেচার রেঞ্জ হচ্ছে 0 থেকে T, আর রোধের রেঞ্জ বলে দিয়েছে R0, এবং ফাইনাল রেজিস্ট্যান্সও RF বলে দিয়েছে, যেটা কিনা আমরা বার করতে চলেছি। তো চলো ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন কার হবে, DRF, কোথা থেকে কোথায়, R0 টু RF। আর এদিকে কি হবে, ইন্টিগ্রেশন, এই যে ইকুয়েশন যেটা আবিষ্কার করলাম আমরা সেটাকে বসাবো, R0 DT, টেম্পারেচার কোথা থেকে কোথায়, 0 থেকে T কেলভিন। তাহলে 0-তে R0, 0-তে R0, T-তে RF, T-তে RF। ক্লিয়ার? ইন্টিগ্রেশন করলে ডিআর এর ইন্টিগ্রেশন করলে কি হয়, ডিআর এর ইন্টিগ্রেশন করলে কি হয়, আর। তাহলে ডিআর এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে ভ্যালু বেরোবে কত, আর। যেহেতু লিমিট বসবে থার্ড ব্র্যাকেট দিলাম, শুরু হলো কোথা থেকে, R0 থেকে RF হলো। ডান দিকের পোর্শনে কি আছে, আলফা R0 এর মধ্যে আলফা কিন্তু ভেরিয়েবল, সমীকরণ কি, AT²। তাহলে এটাকে যদি আমি ভ্যালু বসাই তাহলে 0 to T, আলফার ভ্যালু বসালাম AT², R0 DT। ক্লিয়ার? আচ্ছা, এর ভিতরে কনস্ট্যান্ট কারা কারা, A কনস্ট্যান্ট এবং R0 কনস্ট্যান্ট, সেটাকেও যদি বার করে দিই তাহলে দাঁড়ায় কত, ইন্টিগ্রেশন 0 to T। আমি এটাকে বার করতে চাইলাম না, তাহলে R0 কনস্ট্যান্ট বার করে দিলাম, 0 to T, এখানে হলো T² DT। শুরু করি, তাহলে এই ইন্টিগ্রেশনটা এখানে আমি করছি জায়গার অভাবের জন্য, ঠিক আছে, একটু ছোট করা যাচ্ছে কি, হ্যাঁ যাচ্ছে। তাহলে এইখানটাকে করছি এখানে, তাহলে R0 কনস্ট্যান্ট T² এর ইন্টিগ্রেশন করলে কি হয়, কি হয়, ফাংশনের মাথায় যত পাওয়ার থাকে তার সাথে 1 যোগ হবে, যেটা হবে পাওয়ার সেটা দিয়ে ভাগ হবে। তাহলে এখানে আছে স্কোয়ার প্লাস 1 মানে 3, তাহলে হলো T⁻³ ডিভাইডেড বাই 3, লিমিট হলো 0 to T। এখানে লিমিট বসাতে লাগি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ইজ ইকুয়াল টু R0। তাহলে টি এর ভ্যালু যদি এখানে বসায় তাহলে T³ থাকছে, T³/3 মাইনাস 0 বসালে কি হবে, সামথিং সামথিং 0 আসছে, তাকে ডিভাইড সামথিং করলে পরে কত হবে, 0ই হবে। তাহলে ওটাকে আর লিখছি না, বোকা বোকা দেখাবে, লিখলাম না, এটা থাকলো। R0 কে যদি ওদিকে নিয়ে যায় তাহলে RF ইজ ইকুয়াল টু R0 প্লাস R0 T³/3। R0 যদি কমন নিই, ব্র্যাকেটে থাকলো 1 প্লাস T³/3, এটাই হচ্ছে গিয়ে T কেলভিন টেম্পারেচারে রেজিস্ট্যান্স কত হবে সেটা সমীকরণ। তো দেখো, এই ধরনের অঙ্ক যখন তোমরা ফেস করবে, মাথায় রাখতে হবে আমাদের অঙ্কের ভাষাতে কেমন থাকবে, আলফা যদি অমুক T² হয়, আলফা যদি BT হয়, আলফা যদি BT⁻³ হয়, এরকম কিছু একটা ভেরিয়েবল আকারে কথা বলা থাকবে। তখন আমাদের উপায় কি হবে, সিম্পল ইন্টিগ্রেশন করো, সিম্পল ইন্টিগ্রেশন করে ভ্যালুতে আসো। আর কি হতে পারে, এর ভ্যালু দেওয়া থাকতে পারে একদম এক্সাক্ট 2 3 4 5 6, টি এর ভ্যালু দেওয়া থাকতে পারে কিছু 2 3 4 5 6,
আর নটের ভ্যালু দেওয়া থাকতে, তাহলে ডাইরেক্ট কিন্তু আমরা আর এফ ও পেয়ে যাবো। কি বললাম, বোঝা গেল? তো চলো লেখো। তো চলো নেক্সট যাই। এখানে তো তোর ধর বানানো আছে, এটা হচ্ছে গিয়ে তোর আমাদের যে ইকুয়েশন গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, সেই ইকুয়েশনের টেবিল। সাধারণ অবস্থায় থাকলে আমরা কিভাবে নেবো, ইন্টিগ্রেশনের মাধ্যমে করলে পরে কিভাবে নেবো, আর যদি কখনো দেখা যায় যে আলফার মান এটি বা এটি স্কোয়ার এই জাতীয় কিছু আকারে যদি থাকে, তাহলে জানতে হবে আমাদেরকে ইন্টিগ্রেশনের মাধ্যমে করতে হবে। তাপমাত্রা নিরপেক্ষ রোধ সমবায়, তাপমাত্রা নিরপেক্ষ রোধ সমবায় তৈরি করছি, যেটা আমাদের সেকেন্ড টপিক আজকে। তাপমাত্রা নিরপেক্ষ রোধ সমবায় কি? আমাদের কাছে দুটো তার আছে যাদের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে, একটার হচ্ছে এল, ভালো করে শুনবে, প্রস্থচ্ছেদ হচ্ছে গিয়ে এ, এদের সমান। তাহলে দুটো তারেরই দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদ কিন্তু এ। হ্যাঁ, কিন্তু উপাদান তাদের আলাদা। উপাদান আলাদা হওয়ার জন্য তারের রোধাঙ্ক হচ্ছে রো ওয়ান আর উষ্ণতা গুণাঙ্ক হচ্ছে আলফা ওয়ান। দ্বিতীয় তারের রোধাঙ্ক হচ্ছে রো টু আর উষ্ণতা গুণাঙ্ক হচ্ছে আলফা টু। তাহলে এদের মধ্যে সম্পর্ক কেমন হলে এই সমবায়টির মোট রোধ তাপমাত্রার পরিবর্তনের সাথে বদলাবে না, এইটা হচ্ছে আমাদের আজকের কাজ। তাহলে কি হলো, এখানে একটা তার আছে, যে তারটার লেন্থ হচ্ছে গিয়ে এল, প্রস্থচ্ছেদ হচ্ছে গিয়ে এ, আর এর উষ্ণতা গুণাঙ্ক বলছি আলফা ওয়ান আর রোধাঙ্ক বলছি রো ওয়ান। আর একটা তার আছে সেম দৈর্ঘ্যের, সেম প্রস্থচ্ছেদের, বোঝা গেল? কিন্তু এটা দ্বিতীয় নম্বর তার, এটা হচ্ছে 1 নম্বর তার, এটা হচ্ছে 2 নম্বর তার। এর হচ্ছে আলফা টু আর রো টু। তাহলে এই দুটোকে নিয়ে আমি কেমন ভাবে সাজালে পর এদের উষ্ণতা তো টেম্পারেচার, উষ্ণতা তো পরিবর্তন করব, কিন্তু রোধের কোনো পরিবর্তন হবে না। কনসেপ্ট কি, বেসিক কনসেপ্টের ভিতরে কি লুকিয়ে আছে? প্রথম যেটা খেয়াল করার বিষয়, যে দুটো এমন কোন মেটেরিয়ালস দিয়ে তৈরি, যে একটা হচ্ছে পিটিসি তো আর একটা হচ্ছে এনটিসি। অর্থাৎ একজন পজিটিভ টেম্পারেচার দেখাবে, পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট পিটিসি, আর একজন কেউ আছে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট আগের দিন বলা হয়েছে এনটিসি। তাহলে একজন যতটা রোধ বাড়াবার চেষ্টা করছে, দ্বিতীয়জন কি করছে, ততটাই রোধ কমিয়ে দিচ্ছে। তাহলে কি এরকম হওয়া সম্ভব? ক্লিয়ার না? ক্লিয়ার না? বোঝা গেল? তো চলো শুরু করি। তো ফার্স্ট যদি আমরা কনসিডার করি যে রোধ দুটো যেটা আছে তাদের ফাইনাল প্রাথমিক যে ভ্যালু, মানে ইনিশিয়ালি যেটা ছিল, সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু। অর্থাৎ একজনের রোধ বললাম আর একজনের রোধ বললাম আর ওয়ান, আর এর রোধ বললাম আর টু। তাহলে শ্রেণী সমবায় যদি ভাবি, তাহলে আর ইজ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু। এবার হয়েছে কি, এই রোধ দুটোর টেম্পারেচারে পরিবর্তন ঘটিয়েছি, একই টেম্পারেচারের পরিবর্তন ঘটাচ্ছি। তাহলে প্রথম যে রোধ আছে, সেই রোধটার যে টেম্পারেচার পরিবর্তনের ফলে যে রোধটা হলো আর ওয়ান হয়ে গেল আর ওয়ান এফ, আর আর টু হয়ে গেল ধরলাম আর টু এফ। ক্লিয়ার? তাহলে আর ওয়ান প্লাস আর টু ছিল প্রাথমিক রোধ। তাহলে এখন যদি এমন হয়ে যায় যে আর ওয়ান এফ প্লাস আর টু এফ সমষ্টি করার পরেও যদি দেখি যে আর ওয়ান প্লাস আর টুর সাথে সমান হয়ে যাচ্ছে, তাহলে কি জানবো, যে দুটো কোনো পরিবর্তন হয়নি। না ক্লিয়ার হলো না এখনো? বোঝা গেছে না যায়নি? শুরুতে আর ওয়ান প্লাস আর টু করে আমি আর পাচ্ছিলাম, সেকেন্ডে টেম্পারেচার বৃদ্ধি করার পর আর ওয়ান এফ প্লাস আর টু এফ করার পরেও যদি আর পাই, তাহলে কি ইন্ডিকেট করবে? ইন্ডিকেট এটাই করবে যে টেম্পারেচারের পরিবর্তনে রোধের কোনো পরিবর্তন আসেনি। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের আর ওয়ান এফ বার করা। তাহলে আর ওয়ান এফ, চলো সমষ্টি বার করি, প্লাস আর টু এফ, লজিক অনুযায়ী কার সাথে সমান হবে, আর ওয়ান
প্লাস আর টুর সাথে। ক্লিয়ার? R1F আমাদের সূত্র কি ছিল? RF is equal to R0 into 1 plus alpha delta t, তাই নয় কি? তাহলে R1F এর জায়গায় কি লিখবো? R1F এর জায়গায় কি লেখা উচিত? R1F এর ইনিশিয়াল রেজিস্ট্যান্স কত ছিল? R1। তাহলে R1 into 1 প্লাস ওর উষ্ণতা প্রসারণ গুণাঙ্ক কত? আলফা 1। তাহলে আলফা 1, টেম্পারেচার একই পরিবর্তন করেছি, ডেল্টা টি। R2F এর জায়গায় কি বসবে বলো? R2 into 1 প্লাস আলফা 2 ডেল্টা টি। এটার সাথে কাকে সমান করতে পারবো? R1 প্লাস R2। ভেরি গুড। চলো গুণ করি। গুণ যদি করি তাহলে R1 প্লাস R1 আলফা 1 ডেল্টা টি প্লাস R2 প্লাস R2 আলফা 2 ডেল্টা টি ইজ ইকুয়াল টু R1 প্লাস R2। R1 এর সাথে গেল, R2 সাথে গেল, তাহলে দাঁড়ালো কি? R1 আলফা 1 প্লাস R2 আলফা 2 ডেল্টা টি কমন নিলাম, ইজ ইকুয়াল টু কি হয়ে গেল? 0। ডেল্টা টি যদি ডান দিকে ভাগ দিয়ে দিই তাহলে 0 ডিভাইডেড বাই ডেল্টা টি মানে কি হয়ে যাবে? 0। তাহলে দাঁড়ালো যেটা সারসংক্ষেপ, R1 আলফা 1 প্লাস R2 আলফা 2 ইজ ইকুয়াল টু 0। দেখো এখন আমাদের কিন্তু আসেনি, সমীকরণ কিন্তু এখনো প্রুভ হয়নি। আমাদেরকে বলেছে যে ρ1 ρ2 আলফা 1 আলফা 2 রূপে প্রকাশ করতে। তাহলে তার আগে আমি দাঁড়ালাম কেন? দাঁড়ালাম এই কারণে, পরীক্ষার হলে এমন অনেক কোশ্চেন পাওয়া যায় যে এই সূত্রটার উপরেই সলভ হয়ে যাবে। কি বললাম, বোঝা গেল? বেসিক লেভেলে এমন অনেক অঙ্ক আমরা ফেস করব যেটা কিনা এই সূত্রটার উপরেই সলভ হয়ে যেতে পারে। তাহলে যদি সলভ হয় তাহলে দাঁড়ালো কি? এর রেজিস্ট্যান্স ইনটু ওর উষ্ণতা প্রসারণ গুণাঙ্ক প্লাস দ্বিতীয় জনের রোধ, মানে প্রাথমিক রোধ অবশ্যই, ইনটু ওর উষ্ণতা গুণাঙ্কর যদি যোগফল করি সেটা যদি 0 হয় তাহলে আমাদের এমন রেজিস্ট্যান্স সমবায় পাওয়া গেল যার কিনা টেম্পারেচারের পরিবর্তনের সাপেক্ষে রেজিস্ট্যান্সে কোনো পরিবর্তন আসবে না। এবার দ্বিতীয় ধাপ কি করব? আচ্ছা, আর মানে আমরা কি জানি? আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। তাহলে এই সমীকরণে যদি বসায় তাহলে R1 এর জন্য নতুন রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, উপাদান আলাদা, তাহলে ρ1 এল বাই এ আলফা 1 প্লাস ρ2 এল বাই এ আলফা 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এল বাই এ যদি কমন নিয়ে ডান দিকে ভাগ দিয়ে দিই তাহলে দাঁড়ালো কি? ρ1 আলফা 1 প্লাস ρ2 আলফা 2 ইজ ইকুয়াল টু 0। এবার আমি একটা লাইন অ্যাড করি। ব্যাপারটা তাহলে দাঁড়ালো কি? ব্যাপারটা দাঁড়ালো এরকম, কালারটা চেঞ্জ করে ভালো করে লিখি। ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে ρ1 আলফা 1 ইকুয়ালস টু মাইনাস ρ2 আলফা 2 যদি হয় তাহলে কিন্তু টেম্পারেচারের পরিবর্তনে রেজিস্ট্যান্সের কোনো পরিবর্তন আসবে না। কেন? এর ভ্যালু যতটা ও ততটাই কিন্তু নেগেটিভে, যেটা শুরুতে বলেছিলাম যে হ্যাঁ এ যতটা বৃদ্ধি করতে চাইছে ও ঋণাত্মকে যদি ততটাই কমিয়ে দেয় তাহলে রোধের কোনো পরিবর্তন আসবে না। বোঝা গেল? ক্লিয়ার একদম? কোনো কোয়েশ্চেন এখান থেকে? ওকে, চলো লেখো। তো চলো নেক্সটে যাচ্ছি। এই তো ক্যালকুলেশন দেখানো আছে, টুকে নিও। ঠিক আছে, যেটা বললাম যে এখানে গিয়েও কিন্তু অনেক অঙ্ক পাবি, তোরা পাবি, সত্যি পাবি, অনেক রকম অঙ্ক পাবি।
ফাইনালি যেটা আমরা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে ρ1 α1 = ρ2 α2। এখানে যে ব্যাখ্যাটা আছে সেটা হচ্ছে আমি যেটা মুখে বললাম, যে একজন যদি চাইছে টেম্পারেচারের সাপেক্ষে রোদ বাড়াতে, তো আর একজন চাইছে কমাতে। চলো নেক্সট যাই, টেবিল করা আছে, চলো নেক্সট। বাণিজ্যিক রোধ বা কার্বন রোধক, এই ছবিটা আশা করি যতজন সায়েন্স ভালোবাসে তারা ইলেকট্রনিক্স যন্ত্রপাতি গাড়ি ঘোড়া ভেঙেছে, ভেঙে ভিতরে পরীক্ষা নিরীক্ষা করেছে, একে দেখেছেই সবাই। দেখেনি? খেয়াল করে দেখ, সবাই দেখেছে, এমন কেউ দেখেনি এমন নাই। টিভির ভিতরে, ভাঙা রেডিওর ভিতরে, পুরোনো মোবাইলের ভিতরে, সব জায়গায় থাকে। এ আসলে কি? রেজিস্ট্যান্স। তাহলে চরিত্রটা কেমন? এর চরিত্র হচ্ছে গিয়ে আমরা এতদিন পর্যন্ত যত রোদ তৈরি করেছি তারে বাবা। বাবা কেন বললাম? দুটো অর্থে। এক, আমরা পুরোনো দিনের যদি কারো বাড়িতে ফ্যানের রেগুলেটর থাকে, রেগুলেটর গুলো যদি দেখে কেউ, তো দেখবে যেটাকে ঘোরালে পরে যদি খোলে কখনো ভিতরে দেখবে কয়েল বাঁধা আছে, ছোট 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 স্প্রিং এর মতো। এই একটা স্প্রিং গেছে, এই একটা স্প্রিং গেছে, এই একটা স্প্রিং গেছে, এরকম মানে 4-5খানা, এরকম 4টে স্প্রিং আছে, 1, 2, 3, 4টে। এটা লোহার তৈরি, এটা আর একটা কিছু তৈরি, এটা একটা কিছু তৈরি, এটা 4টে পয়েন্টে টাচ করছে আর 4 বার 4 রকম রোদ দেখাচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে ওটা একটা বাল্কি সাইজ হতো, এত বড় সাইজ হতো। এখন দোকানে যে রেগুলেটর গুলো পাওয়া যায় একটা সুইচের সাইজেরই হয়, বোর্ডের হয় না। আর আগে কিন্তু রেগুলেটরের জন্য এত বড় একটা জায়গায় লাগতো। তাহলে কেন হলো? প্রথম হচ্ছে কি পুরো ব্যবস্থাটার একাই এ সমাধান করছে। 2, ওর থেকে কয়েক হাজার গুণ বেশি রোদে তৈরি করতে পারে, কয়েক হাজার গুণ, কয়েকশো গুণ বেশি রোদ তৈরি করার ক্ষমতা রাখে এ। এই জন্য বললাম ওই রোদের কুণ্ডলীর থেকে এ হচ্ছে বাবা। তৈরি হয় কার্বন দিয়ে, তার জন্য এর নাম হচ্ছে কার্বন রোদ। ইন্ডাস্ট্রিয়াল বেসিসে যত রাজ্যে যা তোমরা রোদ দেখতে পাবে সবই কার্বন রোদই। এক। দ্বিতীয় নম্বর সুবিধা কি? আকার ছোট হওয়ার জন্য জায়গা বেশি দখল করে না, টেম্পারেচারের বেশি ক্ষয় হয় না, সেই জন্য এটা ব্যবহার মারাত্মক আকারে হয়। সেই জন্য আমি বারবার বললাম যে কোনো ইনস্ট্রুমেন্ট পত্র ভাঙলে একে দেখতে পাওয়া যাবেই। আচ্ছা, আগে কি হতো? আগে যে রোদগুলো ব্যবহার হতো নাইক্রোমের, ম্যাঙ্গানিন, তারপরে তোর কনস্ট্যান্ট, এদের দিয়ে আমাদের তৈরি হতো, যেগুলোকে লোহার মতো দেখাতো বা অন্য কোনো ধাতুর মতো দেখাতো। এদের কি বলা হয়? রোদ কুণ্ডলী বলা হয়। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কার্বন রোদ। তাহলে আগেকার রোদের সীমাবদ্ধ কোথায়? একটা লিমিটেশন পর্যন্ত এরা রোদ সৃষ্টি করতে পারে, তারপর কিন্তু চেষ্টা করলেও আর পারবে না। দ্বিতীয়ত অসুবিধা কি ছিল? টেম্পারেচার তৈরি করতো, জায়গা বেশি দখল করতো, এই সমস্ত ছিল। এ কি করলো? জায়গা কম নিল, টেম্পারেচার তৈরি করে না বললেই চলে, ভ্যালুতে অনেক বেশি রেজিস্ট্যান্স দেয়। তাহলে এটা দেখা গেছে। আচ্ছা, কার্বন রোধ যে সুবিধাগুলো বললাম, এবার এই সুবিধা করতে গিয়ে একটা কিন্তু অসুবিধা আমাদের তৈরি হয়ে গেছে। কি অসুবিধা? কার্বন রোধের যদি আমি প্রকৃত ছবি দেখাই, এইখানে এই কার্বন রোধে যদি প্রকৃত ছবি দেখায়, আমার এই যে স্টাইলোটা আছে তার যে ডগাটা আছে, ওই ডগাটা বা একটা পেনের যে নিপ থাকে, ওই নিপটুকুর পর্যন্ত সাইজ ওর, এতটুকু ছোট সাইজ। এই ছোট সাইজ বা তারও ছোটও হয়। এই ছোট সাইজের গায়ে যদি রেজিস্ট্যান্সটা লেখা থাকে, তাহলে যে ইউজ করছে বা যে কোনো সার্কিট সাজাচ্ছে তার পক্ষে রেজিস্ট্যান্সটা হয়তো পড়া সম্ভবই হলো না। বোঝা গেল? তার জন্য সিস্টেম তৈরি করা হলো কালার কোডিং সিস্টেম। কালার কোডিং এ কটা কোড করা হয়? 4টে কোড করা হয়। কটা? 4টে। এই দেখো কালার কোডিং এর কালার 1, 2, 3, 4। এই 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, প্রত্যেকে 4টে করে রং করা আছে, দেখতে পাওয়া গেছে। কালার কোডিং এর কার কি কাজ? উপরের কোডগুলো যদি খেয়াল করো তো দেখবে এটা গোল্ডেন সিলভার, সিলভার গোল্ডেন সিলভার, এটাও সিলভার বা গোল্ডেন কিছু হওয়ার বোঝা যাচ্ছে না অতটা। আর নিচের দেখো কালার করা আছে রেড, ভায়োলেট, রেড রেড, গ্রিন, ব্লু, নানা রকম কালার করা আছে। বোঝা গেল কি বলতে চাইলাম? ক্লিয়ার না ক্লিয়ার নয়? এই কালার গুলোর প্রত্যেকের এক একটা করে অর্থ আছে, এবং এই অর্থগুলোকে পড়ে আমরা টোটাল রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে বার করতে পারি। তাহলে এইখানটা আগের ছবিটা যদি বড় থাকে, দেখি ঠিকঠাক থাকলে এখান থেকে একটু বলবো। এই তো এই যে 1, এটাকে বলবো 1,
এটাকে বলছি হচ্ছে কি আমরা এক, 1, এটাকে বলবো 2, এটাকে বলবো 3, আর এটা হচ্ছে পার্সেন্টেজ অফ এরর। তাহলে ভালো করে বুঝো, 1 আর 2 যে আছে তারা হচ্ছে ক্রমিক সংখ্যা মাত্র। সাপোজ ধরো এটা যে কালার আছে সেই কালারের একটা আমি টেবিল দেখাচ্ছি, টেবিল এখনই মুখস্থ করাচ্ছি। এর যে কালারের যে ভ্যালু দেখা গেল, এটার জন্য ভ্যালু আসছে হচ্ছে 4, এর জন্য ভ্যালু আসছে হচ্ছে গিয়ে 2, ডাইরেক্ট বসালাম 4 2। ব্ল্যাকের জন্য দেখা গেল, এটা ব্ল্যাক কি, আমি ব্ল্যাক হলে শূন্য হয়ে যায়, ব্ল্যাক আমি নিতে চাইছি না, দেখা গেলো অন্য একটা কোনো কালার আছে, এর ভ্যালু হচ্ছে দেখা গেল 5। তাহলে ফার্স্টের যে দুটো আছে অর্থাৎ 1 আর 2 যে আছে তারা ডাইরেক্ট সংখ্যা হিসাবে বসবে। 3 নম্বরে যে ব্যান্ড আছে সেটা হবে 10 টু দি পাওয়ার, যে ভ্যালুটা আছে সেটা পাওয়ারে বসবে। তাহলে 42 এর পরে কটা শূন্য বসলো, 5টা শূন্য। তাহলে হলো কি, তাহলে হলো গিয়ে এরকম 4 2 1 2 3 4 5। বোঝা গেল না, গেল না? 3টে ব্যান্ডের কাজ বোঝা গেছে। 5 নম্বরে বসে আছে কে, গোল্ডেন বা সিলভার। গোল্ডেন হলে পরে 5% এরর, সিলভার হলে পরে 10% এরর, আর যদি হোয়াইট হয় তাহলে 20% এরর। কি কি বললাম? গোল্ডেন হলে কত, 5%, সিলভার হলে 10%, আর হোয়াইট হলে 20%। এরর কি? এরর মানে হচ্ছে কি, এই যে টোটাল যে রেজিস্ট্যান্স ওহমে যেটা বেরিয়েছে বা কিলো ওহমে যেটাই বেরোবে, কত পার্সেন্ট বেশি বা কম। যদি 10% হয় এর, যদি 10%, আমি যদি ভ্যালু ধরলাম 100, আমি ছোটখাটো করে দিয়ে বোঝাই, যদি ভ্যালু হয় 100 তাহলে 100 10% মানে কত, 10। তাহলে যার 100 ওহম রোধ লেখা আছে, যদি সিলভার কোটিং থাকে, 4 নম্বর কোট যদি সিলভার হয়, তাহলে সিলভার হলে পরে সে 10% বেশি বা 10% কম। তাহলে 100 যদি কারো ওহমে ভ্যালু হয়, তাহলে হয় তার ভ্যালু 110 হতে পারে বা কমে 90 হতে পারে। তাহলে ওর রেঞ্জ কত, 90 থেকে 110 এর মধ্যে কিছু একটা। ক্লিয়ার করতে পারলাম না, পারলাম না? 97 হতে পারে, 103 হতে পারে, 101 হতে পারে। 110কে পার করবে না, 90 এর নিচে নামবে না। রেঞ্জ কোথা থেকে কোথায় বললাম, 90 টু 110, 10% বেশি নাহলে 10% কম। সিলভার হলে ওইটাই যদি আবার হয়ে যায়, গোল্ডেন কালার থাকে, তাহলে 5%, আরো অ্যাকুরেট, সেই জন্য গোল্ড কালার, সোনা দামি, তাই না? তাহলে যদি 5% এরর হয় তাহলে 105, আর এদিকে হচ্ছে 95। রেঞ্জ হচ্ছে 95 থেকে 105 এর মধ্যে। আর হোয়াইট হলে পরে সে একদম বেকার, 120 থেকে 80-র মধ্যে ঘোরাঘুরি করবে, মানে 40 ওহমের আমি ভুলভ্রান্তি পেতে পারি। এই হচ্ছে গিয়ে ব্যাপার। ওকে, ফার্স্ট আমাদের কাজ হচ্ছে গোটা টেবিলটাকে মুখস্থ করা। সব বলে দিয়েছি আমি। প্রথম ব্যান্ড যেটা আছে সেটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয়। প্রথম যে দুটো আছে তারা হচ্ছে তাৎপর্যপূর্ণ সংখ্যা, অর্থাৎ শুধুই সংখ্যা। কারো যদি ভ্যালু হয় 4 তাহলে সিম্পল 4 বসবে, যদি হয় 3 তাহলে সিম্পল 3ই বসবে, 4 3 মানে 43 পড়বো তাকে। বোঝা গেল? কোনো মাথায় খাটাবো না ওখানে, মাথা খাটানো শুরু হবে 3 এবং 4-এ। 3 নাম্বার ব্যান্ড যে থাকবে সেই ব্যান্ডে যা থাকবে তার টু দি পাওয়ারে গিয়ে বসবে। যদি 5 হয় তাহলে 10 টু দি পাওয়ার 5, যদি 3 হয় তো 10 টু দি পাওয়ার 3, যদি 2 হয় তো 10 টু দি পাওয়ার 2। বোঝা গেল? আর বাকি তো বললামই, সোনালী হলে 5%, রূপালী 10%, কোনো রং না থাকলে 20%, মানে সব থেকে বাজে কোম্পানির রোধ। আর সব থেকে ভালো কোম্পানির রোধ হচ্ছে সোনালী। সোনালী 5% এরর, যে যন্ত্র যত কম এরর সে তো তত ভালো। হলো? এবার হচ্ছে গিয়ে কালারের ভ্যালু মুখস্থ করা। কি ছবি, এখানে দেখো লেখা আছে বি বি রয়, আর ও ওয়াই, যত ক্যাপিটাল লেটার আছে তাদেরকে শুধু খেয়াল করো। বি বি রয়, তাহলে বি বি আর ও ওয়াই, বিবি রয় অফ গ্রেট ব্রিটেন, তাহলে গ্রেটের একটা জি আছে ক্যাপিটালে, ব্রিটেনের বি একটা ক্যাপিটাল আছে, হ্যাড এ ভেরি গুড, আর ওয়াইফের একটা দেখো বড় আছে। দেখো 10টা হয়ে গেছে, কোনো 1 2 3 4 5 6 7 8 9 আর রেখে 10, তাহলে 10টা সংখ্যা 10 জনকে ডিনোট করছে। তাহলে কি বললাম, কি বললাম, বি বি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাড এ ভেরি গুড ওয়াইফ। ওকে, তাহলে এই টেবিল, এই যে প্রথম যে অক্ষরগুলো আছে এই ছবির সরাটা মনে রাখা খুব সহজ। বি ফর হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাকের ভ্যালু হচ্ছে 0। আমাদের 10 ডিজিটের উপরে কত হয়, 0 থেকে
1 থেকে 9, 0 1 থেকে 9, মোট 10টা। তাহলে এই 10টার গল্প এখানে হবে। চলো টেবিলে দেখো একে একে কি। যদি কালো হয়, বি, বি ফর ব্ল্যাক, তার ভ্যালু কত? 0। ওকে, তৃতীয় ব্যান্ডে যদি কালো হয় তাহলে 10⁻0 কে বোঝাবে। প্রথম এবং দ্বিতীয় ব্যান্ডে যদি হয় তাহলে 0 0কেই বোঝাবে। ক্লিয়ার? যদি বাদামি হয় তাহলে আবার বি, বি বি রয়, তাহলে আবার বি, বাদামি হলে পরে হচ্ছে গিয়ে 1। তৃতীয় ব্যান্ডে যদি দেখি বাদামি আছে তাহলে 10⁻1 করব। তারপরে হচ্ছে রয়, আর এর হচ্ছে রেড। আর আমি ছড়া বলবো না, একটা একটা করে শুধু ভ্যালু বলে যাবো, ছড়া তোমাদের মুখস্থ করার কাজ। তাহলে রেড যদি হয় 2, তাহলে আমার যদি 1 বা 2 নম্বর ব্যান্ডে থাকে তাহলে 2 সংখ্যা বসাবো। আর যদি 3 নম্বর ব্যান্ডে রেড থাকে তাহলে 10 কত লিখবো? 10⁻2। ওকে, কমলা হলে পরে 3, হলুদ হলে 4, সবুজ হলে 5, নীল হলে 6, বেগুনি হলে 7, গ্রে হলে পরে 8, আর লাস্টে কে ছিল? হোয়াইট। হোয়াইট মানে হচ্ছে হোয়াইট, তাহলে 9। আর সোনালি রূপালি কোনো কালার নেই, এটা তো আগেই বোঝানো হয়েছে। মুখস্থ হয়ে গেল ছড়াটা। তাহলে ছড়াটা আমি বার করছি। টেবিলটাকে তোমরা নিজেদের মতো করে অবশ্যই সাজাও, এখনই সাজাও। চলো, তো চলো, এটা হচ্ছে নেক্সট টেবিল। হয়েছে লেখা পার্সেন্টেজ এরর যা আছে। চলো, কুণ্ডলী, এটা টেবিল বানিয়ে দিয়েছি যে তার কুণ্ডলীর ক্ষেত্রে সংকর ধাতু ব্যবহার করতে, যেমন নাইক্রোম। ঠিক আছে, কার্বন রোধের ক্ষেত্রে হচ্ছে কার্বন মিশ্রণ বা সংকর ধাতু, কার্বনের মিশ্রণ। তাপ, তাপ মানে এখানে তাপমাত্রা যেটা হচ্ছে সেটা হচ্ছে নিরপেক্ষ আর উচ্চ রোধ এবং ছোট আকারের হয়। ওখানে উচ্চ রোধ পাওয়া কঠিন, আর এর ক্ষেত্রে অনেক হাই ভ্যালুর রেজিস্ট্যান্স পাওয়া সম্ভব কার্বন রোধের ক্ষেত্রে। কি করে ব্যবহার করব? প্রথম যেটা থাকবে সেটা সংখ্যা ইন্টু 10, 10 হচ্ছে দ্বিতীয় সংখ্যা, আর গুণক থাকবে হচ্ছে মাল্টিপ্লায়ার যেটা থাকবে 10 যাবে, আর লাস্টেরটা হচ্ছে টলারেন্স বা তোমার যেটাকে বলা হয় ত্রুটি, 10%, 5%, 20% এরর যেটা বললাম। তো চলো একটা অঙ্ক করলে পরে আরো ক্লিয়ার হবে। চলো এটা নিজে করার চেষ্টা করো, অবশ্যই নিজে করার চেষ্টা করো। তো চলো আমি একবার আমার তরফ থেকে বলে দিই, যাদের যাদের হয়েছে তো খুব ভালো কথা। প্রথম বর্ণ কি আছে? প্রথম বর্ণ আছে হচ্ছে কি আমার হলুদ, হলুদের জন্য 4। দ্বিতীয় বর্ণ হচ্ছে গিয়ে বেগুনি, তাই তো, বেগুনি, বেগুনির জন্য কত? 7। দেখো এখানে 4 আর 7 কিন্তু সিম্পল লিখছি, এমন নয় যে 4-এর সাথে গুণ যোগ বিয়োগ ভাগ, কিচ্ছু না, কিছু না। 4 4-এর মতো বসে গেল, 7 7-এর মতো বসে গেল। খুব বেশি যদি কষ্ট হয় ভাবতে, তাহলে প্রথমটার সাথে 10 গুণ, দ্বিতীয়টার সাথে 1 গুণ করে যোগ। 4-এর সাথে 10 গুণ করলে হয় 40, আর 7-এর সাথে 1 গুণ করলে হয় 7। 40 আর 7 হচ্ছে 47। কি দরকার অত মাথায় ঝামেলা নেবার? প্রথমটা 4 4 বসলো, দ্বিতীয়টা 7 7 বসলো। তারপরে হচ্ছে গিয়ে লাল, লাল মানে কত? 2। তাহলে এখানে এবার এখানে হবে কত? ইন্টু 10⁻2 প্লাস মাইনাস সোনালির জন্য হচ্ছে 5%। তাহলে 4 7 দুটো শূন্য প্লাস মাইনাস 5%, 5% মানে 235, তাই তো? অত দরকার নেই, জাস্ট শুধু 4 700 প্লাস মাইনাস 235 ব্র্যাকেট দাও, ওহম সামিন দাও, বাস গল্প শেষ। মাথায় ঢুকলো? এটা করা মানে অনেক। ক্লিয়ার? নেক্সট, এটা করিয়ে দিয়েছি। ওকে, চলো নেক্সট। এই অঙ্কটা তোমরা এবার করো, যেটা আমাদের দ্বিতীয় নম্বর টপিক ছিল, যে দুটো তারকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে। প্রথম তারের রোধাঙ্ক হচ্ছে গিয়ে এত, আচ্ছা, উষ্ণতা গুণাঙ্ক হচ্ছে গিয়ে এত, দ্বিতীয় তারের রোধাঙ্ক হচ্ছে এত, আর উষ্ণতা গুণাঙ্ক এবং এনটিসি নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট এটা, সেই জন্য মাইনাস ভ্যালু দেওয়াও আছে। সমবায়টি মোট রোধ তাপমাত্রা নিরপেক্ষ হলে দ্বিতীয় তারের রোধাঙ্ক চেয়েছে কত, এই ভ্যালুটাই আমাকে চেয়েছে। তো চলো, হ্যাঁ সহজ তো বটেই, শিখে গেলে সবই সহজ, চিন্তার কিছু নাই, নিজে করো।
ফার্স্টে নিজে করো, তাহলে আমি করি। চলো, সূত্র কি? সূত্র হচ্ছে গিয়ে আমার রো ওয়ান, বড়ই থাকে এটা, রো ওয়ান আলফা ওয়ান ইজ ইকাল টু মাইনাস রো টু আলফা টু। বার করতে হবে কি রো টু নাকি? তাহলে রো টু ইজ ইকাল টু মাইনাস রো ওয়ান আলফা ওয়ান বাই আলফা টু সমান মাইনাস রো ওয়ানের ভ্যালু কত? রো ওয়ানের ভ্যালু কত? হোয়াট ইজ রো ওয়ান? 2 into 10 to the power minus 8 into alpha 1 alpha 1 alpha 1 alpha 1 হচ্ছে 4 into 10 to the power minus 3 by alpha 2 হচ্ছে 5 into 10 to the power minus 3। কোথায়? হ্যাঁ 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 মাইনাস, তো মাইনাস মাইনাসে পরে গিয়ে প্লাস হবে। এবার ব্যাপার হচ্ছে 4 5 20, 20কে আবার 5 দিয়ে ভাগ করলে, না 4 দুগুণে 8, 8 বাই 5, এখানে মাইনাসে মাইনাসে প্লাস। এবার পাওয়ার, পাওয়ারে যদি উপরে আসি 10 টু দি পাওয়ার মাইনাস 11, আর উপর থেকে যদি উঠাই তাহলে হচ্ছে প্লাস 3, তাহলে দাঁড়ালো হচ্ছে গিয়ে 8 বাই 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8। 8 বাই 5 মানে হচ্ছে 5 একে 5, 6 7 8, 5 6 30, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8। এটা হচ্ছে গিয়ে ভ্যালু, আর কিছু না। এই ছিল ক্লাস, ভালো করে পড়ো, আর কিছু বলার নাই। ওকে, ভালো করে পড়ো, আর এর উপরে নিউমেরিক্যাল প্রবলেম বাড়িতে আরো 2-4টে করে প্র্যাকটিস করো অবশ্যই, তবে গিয়ে কনসেপ্টটা আরো ভালো হবে। এর পরবর্তী টপিক হচ্ছে গিয়ে আমাদের যেটা আসছে এতদূর পর্যন্ত একটা পার্ট, আর একটা পার্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের কম্বিনেশন। বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্সের কম্বিনেশন কি কি হতে পারে, তাদের কি করে আমি তুল্য রোধ বার করব, তার উপরে ডিটেলে ভিডিও আসবে একে একে। ওকে।